এরপর চলে আসে প্রভাবক। এই প্রভাবক প্রথম নামকরণ করেন বিজ্ঞানী বার্জেলিয়াস। এটার উপরে লিখে নাও, এখানে বইটা নাই, যে প্রভাবক প্রথম নামকরণ করেন বা প্রভাবক আবিষ্কার করেন সেটা হচ্ছে বার্জেলিয়াস। এখন প্রভাবক কাকে বলে? প্রভাবক অনেকটা হচ্ছে সেই ঘটকের মতো, অর্থাৎ ঘটক যেরকম নিজে বিয়ে করে না, অন্যকে বিয়ে দেয়, প্রভাবকও তাই, নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অন্য বিক্রিয়াকে সহযোগিতা করে। বাট আমাদের দেশে ঘটক একটু অন্যরকম হয়। আমাদের দেশে ঘটকরা দেখবা 3-4টাকে নিজে বিয়ে করে নেয়। নিজে বিয়ে করার পর যখন নিজের কোটা যখন পূর্ণ হয়ে যায়, তখন সে পরবর্তীতে চিন্তা করে যে ঠিক আছে, আমার কোটা পূর্ণ হয়েছে, এখন আমি অন্যের বিয়ে দিই। তো যাই হোক, চলে আসি প্রভাবক। এখন প্রভাবককে অনেকভাবে ভাগ করা যায়। একটা রয়েছে ধনাত্মক প্রভাবক, যেটা বিক্রিয়ার হার বাড়ায়। তো আমরা মোটামুটি প্রভাবক বলতে এটাকেই বুঝি, ধনাত্মক প্রভাবক। আরেকটা রয়েছে ঋণাত্মক প্রভাবক, যেটা বিক্রিয়ার হারটাকে কমায়। তাহলে কিছু কমন দেখো ধনাত্মক প্রভাবক আগে আমরা পড়ে ফেলি। কিছু কমন ধনাত্মক প্রভাবক, সেটা হচ্ছে দেখো, এটা প্রায় লাগবে। এই যে তোমার হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়, অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন এটা মিলে তোমার অ্যামোনিয়া তৈরি করা হয়। এই পদ্ধতিটা বলে হেবারবস পদ্ধতি। তো এইটার ক্ষেত্রে আয়রনটা হচ্ছে প্রভাবক, তার মানে আয়রনটা কি এখানে ধনাত্মক প্রভাবক। এবার আরেকটা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এরা সবই হচ্ছে গ্যাস, এটা মিলে হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এইটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমি যখন সালফিউরিক অ্যাসিড H2SO4 যখন আমি তৈরি করব, তখন আমাকে একটা ধাপে কিন্তু সালফার ডাইঅক্সাইড তৈরি করতে হবে। তার মানে সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। এখানে প্রভাবক রয়েছে মোটামুটি 3টা। একটা হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড আমি ব্যবহার করতে পারি, অথবা আমি প্লাটিনাম ব্যবহার করতে পারি, অথবা আমি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে প্রভাবক হচ্ছে 3টা, যে কোনো একটা ব্যবহার করা যায়, নাইট্রিক অক্সাইড, প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এই সবগুলোই হচ্ছে ধনাত্মক প্রভাবক। এখন চলে আসি, আচ্ছা ফারুক মনে ঘটক হতে চাই, ভালো, ফিউচার ভালো, তুমি তাহলে বিয়ে করা শুরু করে দাও। ঠিক আছে, আমরা এখনো বিয়ে করা শুরু করিনি, তুমি এটা শুরু করে দাও, দেন একটা সময় ঘটক হতে পারবা কোটা পূর্ণ হলে। আচ্ছা, এখন খেয়াল করি যে এবার চলে আসি ঋণাত্মক প্রভাবক, যেটা বিক্রিয়ার হারটা কমায়। তুমি লিখে নাও, তোমার বইতে পুরো সবগুলো বলা নেই, তুমি লিখে নাও ঋণাত্মক প্রভাবক কি কি আছে। আমরা খেয়াল করি ঋণাত্মক প্রভাবক কি কি আছে, লেখা শুরু করো। সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তারপর অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল, সেটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। অ্যালকোহল, বা আমরা কোন অ্যালকোহল বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে ইথানল। তাহলে ইথানলটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তারপরে লিখো হচ্ছে গ্লিসারিন বা গ্লিসারল, এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। অ্যানিসল, তারপর হচ্ছে সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, এগুলো সবই হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তাহলে কি কি? সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অ্যালকোহল বা ইথানল, তারপর হচ্ছে গ্লিসারিন বা গ্লিসারল, অ্যানিসল, আর হচ্ছে সোডিয়াম বেনজয়েট, এগুলো সবই হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তো তুমি এটা মুখস্থ করে ফেলবা, পরীক্ষা আসবে নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক, তাহলে এটা থেকে পারা যাবে। বা নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক নয়, তাহলে এখান থেকে 3টা আসবে, বাকি একটা আলাদা আসবে, সেইটাই অ্যান্সার হবে। এরপর চলে আসি, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে অটো প্রভাবক। অটো মানে কি? অটো মানে তোমার একটা উৎপাদ, সেই উৎপাদটাই হচ্ছে সেই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে উদাহরণ মনে রাখবো এখানে দুটো। একটা হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ 2+, এটা হচ্ছে অটো প্রভাবক। আবার H+, কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে H+ও সেটা অটো প্রভাবক হিসেবে কাজ করতে পারে। আর একটা হচ্ছে আবিষ্ট প্রভাবক, মানে কোনো কিছু আবেশে তোমার হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানে একটাই, সেটা হচ্ছে সোডিয়াম সালফাইড। তবে খেয়াল করতে হবে, কিন্তু সোডিয়াম সালফাইড অর্থাৎ Na2SO3, এইটা কিন্তু তোমার হচ্ছে আবিষ্ট প্রভাবক। কিন্তু Na2SO4 অর্থাৎ সোডিয়াম সালফেট কিন্তু আবিষ্ট প্রভাবক নয়। সোডিয়াম সালফেট কিন্তু
আবিষ্ট প্রভাবক নয়, তোমাকে যেটা ভুল করো। সোডিয়াম সালফাইড Na2SO3 এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। ওকে, এবার চলে আসি প্রভাবক সহায়ক, অর্থাৎ এটা হচ্ছে সে ঘটকের অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা, আমার মনে হয় এখান থেকে তোমার হচ্ছে প্রচুর ব্যাড কমেন্ট আসতেছে। এটা হচ্ছে হয়তো অন্য কোনো ফেক আইডি থেকে। এগুলো না করাই আমার মনে হয় ভালো হবে, এটা আর কি। এগুলো জাস্ট মিথ্যা প্রচারণা বা এগুলো মিথ্যা। ওকে, ঠিক আছে, এবার চলে আসি আমরা, সেটা হলো আমি যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে প্রভাবক সহায়ক। মানে হচ্ছে এটা হচ্ছে আমরা বলেছি ঘটকের অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ঘটকের অ্যাসিস্ট্যান্ট কিন্তু ডিরেক্ট কিন্তু ঘটক না, ডিরেক্ট বিয়ে পড়ায় না, সে ঘটককে সহযোগিতা করে। ঠিক আছে, তো ঠিক একইভাবে প্রভাবক সহায়ক যেটা, সে ডিরেক্ট কিন্তু বিক্রিয়ার হারটাকে বাড়ায় না। সে কি করে, সে হচ্ছে প্রভাবককে সাহায্য করে, কেমন, এবং যাতে করে প্রভাবক তার বিক্রিয়ার হারটা বাড়াতে পারে। ওকে, আচ্ছা, এবার খেয়াল করি, যেমন খেয়াল করি যে এখানে দেখো যে আমরা যে হেবারবস পদ্ধতিতে যে অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে এখানে দেখো আয়রনটা ছিল হচ্ছে প্রভাবক। আয়রনটা কি ছিল, আয়রনটা ছিল প্রভাবক। আর এই মলিবডেনাম যেটা, এই মলিবডেনাম যেটা, সেই মলিবডেনামটা হচ্ছে প্রভাবক সহায়ক। ঠিক আছে, তাহলে পরীক্ষা কিন্তু আসবে যে হেবারবস পদ্ধতিতে প্রভাবক সহায়ক কোনটা। ঠিক আছে, আচ্ছা, প্রভাবক বিষয়ে আমরা আসবো আপু বা ভাইয়া, আসবো। আর পিডিএফ হয়তো পরবর্তী দেওয়া হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খেয়াল করি তাহলে প্রভাবক তোমার হচ্ছে সহায়ক হচ্ছে মলিবডেনাম। তাহলে পরীক্ষা কিন্তু দেখবো, পরীক্ষা আসবে হেবারবস পদ্ধতিতে তোমার হচ্ছে প্রভাবক কোনটা, তাহলে কিন্তু অ্যান্সার হচ্ছে আয়রন। আর প্রভাবক সহায়ক কোনটা, সেটা হচ্ছে মলিবডেনাম। ওকে, আর লাস্টে প্রভাবক বিষ, তাই এটা হচ্ছে উল্টা, প্রভাবক সহায়কের উল্টা। অর্থাৎ মনে করো ঘটকের বউ এটা, হ্যাঁ, ঘটকের বউ আর কি, মানে সে কি করছে, ঘটককে বিয়ে পড়াতে দিচ্ছে না, কেমন। তাহলে খেয়াল করি, অর্থাৎ প্রভাবক বিষ মানে সে প্রভাবককে সহযোগিতা করে না, প্রভাবক যাতে প্রভাবক কাজ করতে না পারে এরকম কাজ করে। তো প্রভাবক বিষ কি কি আছে, একটা হচ্ছে ধুলাবালি, কারণ ধুলাবালি থাকলে মনে করো হচ্ছে প্রভাবক কিন্তু সবসময় চূর্ণ আকারে ব্যবহার করা হয়, কারণ চূর্ণ ব্যবহার করলে তার সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে বেশি বেশি বিক্রিয়ক অণু সেখানে কাজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তবে তাহলে একটা হচ্ছে ধুলাবালি, ধুলাবালিটা কি, প্রভাবক বিষ। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে সালফার গুঁড়া, এটা হচ্ছে প্রভাবক বিষ। ও যেটা বলছিলাম, ধুলাবালি থাকলে কি হয়, তোমার বিক্রিয়ক অণুগুলো ওখানে তোমার হচ্ছে কাজ করতে পারে না, তাহলে এটা হচ্ছে প্রভাবক বিষ। সালফার গুঁড়াও কি প্রভাবক বিষ। তবে দেখো আর্সেনিক অক্সাইড, এটা কিন্তু অন্যতম একটা বিষ বা বিষের রাজা বলা হয় আর্সেনিককে। আমরা হয়তো ক্লাসে তোমার ভাওয়াল্লাজার গল্পটা বলবো, তার যে ওয়াইফ ছিল সে হচ্ছে আর্সেনিক বিষ খাওয়াই তার হাজব্যান্ডকে মারার ট্রাই করেছিল, বা তোমার যে মেডিকেলে পড়বে তোমার ফরেন্সিক এই কেসটাও পড়বে আর কি। তো যাই হোক, আর্সেনিক অক্সাইড হচ্ছে এটা প্রভাবক বিষ। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে তোমরা জৈব যৌগে পাবে, সেটা হচ্ছে বিক্রিয়াটা এরকম, তোমার ইথাইন থেকে ইথিন তৈরি করার ক্ষেত্রে প্লাটিয়াম ব্যবহার করা হয়। সেই প্লাটিয়ামের প্রভাবক বিষ হচ্ছে বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট তুমি এর সঙ্গে একটা লিখে নাও, সেটা হচ্ছে বইতেই লিখে নাও, সেটা হচ্ছে বেরিয়াম সালফেট। এটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ কয়টা মুখস্থ করবো, চারটা। একটা হচ্ছে ধুলাবালি, একটা হচ্ছে সালফার গুঁড়া, একটা হচ্ছে আর্সেনিক অক্সাইড, আর একটা হচ্ছে বেরিয়াম সালফেট। ঠিক আছে, ওকে, এবার চলে আসি সমসত্ব প্রভাবন। আচ্ছা, জার্ভিস বলছি যে চ্যাপ্টার 2 এর এমন একটা ক্লাস জন্য নেওয়া হয়, আমরা পরবর্তীতে এসেগুলো নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি আমরা, সেটা হলো সমসত্ব প্রভাবক আর একটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। তো খেয়াল করি সমসত্ব মানে কি, সমসত্ব মানে হলো যে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা এবং যদি প্রভাবকের ভৌত অবস্থা মিলে যায় তাহলে সেটা সমসত্ব প্রভাবক। মানে খেয়াল করো, এখানে সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, অক্সিজেন হচ্ছে গ্যাস, এবং একই সাথে সালফার ডাইঅক্সাইডও কি, এটা হচ্ছে গ্যাস। তাহলে এখানে সবই গ্যাস। এবার দেখো এখানে যদি আমি নাইট্রিক অক্সাইড যদি আমি ব্যবহার করি তাহলে সেটাও দেখো গ্যাস। তাহলে এখানে কি হচ্ছে, প্রভাবকের ভৌত অবস্থা বিক্রিয়ক এবং উৎপাদের সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সমসত্ব প্রভাবক। সমসত্ব প্রভাবন বা এই প্রভাবটাকে আমরা বলতে পারি সমসত্ব প্রভাবক। তাহলে পরীক্ষা কিন্তু আসবে যে সালফিউরিক অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে বিক্রিয়ায় নিচের কোনটি সমসত্ব প্রভাবক। তাহলে দেখো এখানে তিনটা অপশনে থাকবে, তো মাথায় তো গোলায় যাবে যে আমি তো নাইট্রিক অক্সাইডও পড়েছি প্রভাবক, প্লাটিনামও পড়েছি প্রভাবক, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডও পড়েছি প্রভাবক, কিন্তু দেখো এখানে কি হবে অ্যান্সার আসলে
যে এটা হচ্ছে সমসত্ব প্রভাবক, কেমন? এবং এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা সবই গ্যাস, সবই যেহেতু গ্যাস, তোমাকে নিশ্চয়ই বিক্রিয়াটা একটা প্রকোষ্ঠের মধ্যে করাতে হবে। তাই এই পদ্ধতিকে, যে পদ্ধতিতে আমরা নাইট্রিক অক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করি, এই পদ্ধতিকে বলা হয় লেড প্রকোষ্ঠ পদ্ধতি। লেড প্রকোষ্ঠ পদ্ধতি, তাহলে খুব ইম্পর্টেন্ট, এভাবে কোশ্চেন আসতে পারে যে লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির বিক্রিয়ায় প্রভাবক কোনটা, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, বাকিগুলো কিন্তু আসবে না। হ্যাঁ, লেড প্রকোষ্ঠ পদ্ধতি বললে শুধু নাইট্রিক অক্সাইড। এবার খেয়াল করি এই প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দুটো দেখো সলিড। এখন কেউ কি বলতে পারবা যে এখানে, হ্যাঁ এগুলো বলতে লিখে নিবা ভালো। এখন তোমরা একটু আমাকে বলো তো, যেখানে প্লাটিনাম ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আসলে আমরা কারখানায় কোনটা বেশি ব্যবহার করি, প্লাটিনাম ব্যবহার করি নাকি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার করি? একটু তোমরা একটু কমেন্টে লিখো। দেখো প্লাটিনাম কিন্তু অনেক দামি, দেখো যে বউদের গয়না কিন্তু আসলে তোমার হচ্ছে প্লাটিনামের গয়না কিন্তু পাওয়া যায়, সেটা সোনার চেয়েও কিন্তু দামি, ঠিক আছে? যদি আমি কিনি নাই কখনো, আমি বলো জানি না, হয়তো মনুল ভাই জানতে পারে। এখন খেয়াল করি যে এই যে তোমার প্লাটিনাম, তো এটা শুধু দামি, এটা তো কারখানায় ব্যবহার করা যাবে না, কারখানার যে মালিক সেটা বইয়ের জন্য ব্যবহার করবে, তাই না? তো এই কোনটা বেশি ব্যবহার করে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডটা বেশি কমন, বেশি ব্যবহার করা হয়। তাহলে প্রশ্ন একটু কঠিন আসলে ব্যবহার করা হবে যে কারখানায় নিচে কোন প্রভাবকটি বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। ওকে, এর মধ্যে আচ্ছা এবার চলে আসি, সেটা হলো এই যে পদ্ধতি, দেখো এখানে দেখো যে বিক্রিয়ক এবং উৎপাদ সবই হচ্ছে আছে তোমার গ্যাসে, কিন্তু দেখো এখানে প্লাটিনাম আর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এটা আছে কি কঠিন অবস্থায়। তাহলে এই প্রভাবককে বলা হয় অসমসত্ব প্রভাবক। পরীক্ষা যদি আসে অসমসত্ব প্রভাবন প্রক্রিয়ায় কোন প্রভাবক ব্যবহার করা হয়, তাহলে হয় প্লাটিনাম না হলে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। তো সবাই একটু কমেন্ট করো তো, যদি এরকম আসে যে সালফিউরিক অ্যাসিড তৈরির বিক্রিয়ায় অসমসত্ব প্রভাবক হিসেবে নিচের কোনটি বেশি ব্যবহৃত হয়, তাহলে অ্যান্সার হবে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। কারণ প্লাটিনাম তো বলে অনেক দাম, বেশি ব্যবহার করা হয় না, তো অসমসত্ব বলেছে এটা। আর এই পদ্ধতি দেখো এখানে কি হবে, এখানে প্রভাবকের সাথে বিক্রিয়ক অণুগুলো স্পর্শ হবে, এই পদ্ধতিকে বলা হয় স্পর্শ পদ্ধতি বা সংস্পর্শ পদ্ধতি। ঠিক আছে, স্পর্শ পদ্ধতি বা সংস্পর্শ পদ্ধতি, তাহলে খুব ইম্পর্টেন্ট। স্পর্শ পদ্ধতি বললে প্রভাবক হচ্ছে প্লাটিনাম আর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, তখন কিন্তু নাইট্রিক অক্সাইডটা আসবে না। ওকে, আচ্ছা এখন তাহলে আমাকে তো বলো, সেটা হচ্ছে এখন আমাকে বলো তো যে সমসত্ব অসমসত্ব কোন একটা কারখানায়, শিল্প কারখানায় কোনটা বেশি ব্যবহার করা হয়, সমসত্ব প্রভাবক নাকি অসমসত্ব প্রভাবক? একটু কমেন্ট করো। তো তার মধ্যে আমি অ্যান্সারটা দিয়ে দিই, হচ্ছে ফারিয়া কোশ্চেন করেছে যে আর্সেনিক আর আর্সেনিক অক্সাইড এই দুইটার প্রভাবক বিষ কিনা। তো আসলে কি হয়, আর্সেনিক কিন্তু একদম পিওর ফর্মে পাওয়া যায় না প্রকৃতিতে, কেমন? আর্সেনিক পাওয়া যায় হচ্ছে অক্সাইড ফর্মে, তো সেই হিসেবে আর্সেনিক অক্সাইডটা হচ্ছে প্রভাবক বিষ। হ্যাঁ, বা যদি তুমি পরীক্ষা যদি দেখো যে ঠিক আছে আর্সেনিক অক্সাইডে নাই, সেটা তুমি আর্সেনিক লাগাতেই পারো, বাট মেইনলি হবে হচ্ছে আর্সেনিক অক্সাইডটা হচ্ছে প্রভাবক বিষ আর কি। ওকে, যেটা বলছিলাম আর কি, যে সমসত্ব অসমসত্ব প্রভাবন কোনটা শিল্প কারখানায় বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অসমসত্ব প্রভাবন। কেন অসমসত্ব? কারণ শিল্প কারখানায় আমরা সবসময় গুড়া ব্যবহার করি, গুড়া। তো অসমসত্ব মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবকটা হয় হচ্ছে কঠিন, আর বিক্রিয়ক আর উৎপাদগুলো হয় হচ্ছে হয় গ্যাসীয় নাহলে তরল হয়। তাই যেহেতু কঠিন তোমার হচ্ছে প্রভাবক ব্যবহার করা হয় এবং সেটা গুড়া আকারে ব্যবহার করা হয়, তাই খুবই খুব ইম্পর্টেন্ট। শিল্প কারখানায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অসমসত্ব প্রভাবন, অসমসত্ব প্রভাবন। ওকে ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রভাবক। তাহলে প্রভাবক কি কি বললাম, ধনাত্মক প্রভাবক, তারপর পড়েছে হচ্ছে ঋণাত্মক প্রভাবক, এগুলো মুখস্থ করে ফেলবো, যে সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অ্যালকোহল, ইথানল, গ্লিসারিন বা গ্লিসারল, ক্যানিসল আর সোডিয়াম বেনজয়েট, এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তারপর পড়েছে প্রভাবক সহায়ক, পড়েছে প্রভাবক বিষ, সমসত্ব প্রভাবক, অসমসত্ব প্রভাবক। ঠিক আছে, এখন আরেকটা বিষয় খেয়াল করি, যে তোমার দেখো সমসত্ব প্রভাবক একভাবে কাজ করে, অসমসত্ব প্রভাবক একভাবে কাজ করে। তো এবার মনে রাখবো আমরা, যেহেতু সমসত্ব, তাহলে সমসত্ব মানে একই, মানে বিক্রিয়ক আর উৎপাদের ভৌত অবস্থার সাথে তোমার প্রভাবকের ভৌত অবস্থা কি
মিলে যায়, যেহেতু একই তাই তারা অন্তর্বর্তী যৌগ গঠন করে। যেমন তোমার সাথে যারা মিল মহব্বত বেশি, তুমি তার সাথে কিন্তু বেশি কথাবার্তা বলো, তার সাথে বেশি কাজ করো। ঠিক একই ভাবে এখানে যেহেতু তোমার সবারই ভৌত অবস্থা একই, তাই এখানে আসলে কি হবে, এটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে কাজ করে। অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে কাজ করে, খুবই খুব ইম্পর্টেন্ট। অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে কাজ করে। এন্ড দেখো খেয়াল করে, সেটা হচ্ছে অসমসত্ব। অসমসত্ব মানে দেখো আমি আগে বলেছি প্রভাবক সবসময় হয়ে যাচ্ছে তোমার কঠিন। তো কঠিন পদার্থ মানে এখানে গুড়া ব্যবহার করা হয়, প্রভাবকের গুড়া, এটা শিল্প কারখানায় বেশি ব্যবহার করা হয়। তো এই গুড়াতে কি হবে, সবকিছু শোষিত হবে, ঠিক আছে, বিক্রিয়কগুলো শোষিত হবে। তাই এটা কি করে, অধিশোষণের মাধ্যমে এরা প্রভাবকটা কাজ করে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে সমসত্ব প্রভাবক অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে কাজ করে, আর অসমসত্ব প্রভাবক মানে এটা হচ্ছে ভৌত অবস্থা ভিন্ন, অর্থাৎ প্রভাবকটা কঠিন তারপরে শোষিত হয়, বা স্পর্শ পদ্ধতি বা শোষিত হয়, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে প্রভাবক। তাহলে বলে প্রভাবক থেকে আর কোনো কোশ্চেন আছে কিনা, বা প্রভাবক বুঝতে পেরেছে কিনা। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো কোনটা বুঝোনি, আর যদি বুঝে তাহলে কমেন্ট লিখো যে হ্যাঁ বুঝছি, বা একবার পড়তে হবে। এবার জাস্ট পড়লে তোমার সব পারা যাবে, কেমন? বুঝলে লিখো যে বুঝেছি, আর না বুঝলে বলো যে ভাই এটা বুঝি নাই। প্রভাবক কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট, আর হচ্ছে তোমাদের এই ল্যাকটেশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তোমরা কি কমেন্ট লজ্জা পাচ্ছ? অনেকদিন পর আসলে অনলাইন ক্লাস হচ্ছে তো এখানে, তোমরা